দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলকে কড়া বার্তা দিল সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। আরো জানিয়ে দিব সিনওয়ার গাজা ছাড়বেন না, যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা হামাসের আছে। আরো জানিয়ে দিব রাশিয়ার অভ্যন্তরে আঘাত হানার দাবি মেনে নেওয়ার আহ্বান জেলেনস্কির। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের মধ্য অঞ্চলে প্রথমবারের মতো হুতিদের ক্ষেপণাস্ত্র আঘাত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইসরায়েলকে কড়া বার্তা দিল সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এবার শুনুন বিস্তারিত। ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গাজা ইসরায়েলি অগ্রসর শেষ হওয়ার পর আঞ্চলিক শাসনে তেল আবিব যে পরিকল্পনা দিয়েছে তা তারা মেনে নেবে না বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাত। এদিকে সৌদি আরবও জানিয়েছে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক হবে না। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ার সোমবার 17 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে শেয়ার করা এক পোস্টে বলেন, ফিলিস্তিন রাষ্ট্রীয় প্রতিষ্ঠা ছাড়া গাজা যুদ্ধ পরবর্তী পরিকল্পনা সমর্থন করতে প্রস্তুত নয় সংযুক্ত আরব আমিরাত। এর আগে গত মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার জন্য একটি যুদ্ধ পরিকল্পনা আইনে প্রকাশ করেন। এতে তিনি দাবি করেন এই পরিকল্পনার বাস্তবায়িত হলে ফিলিস্তিনিরা অতুলনীয় সীমান্ত উপভোগ করবে। এই পরিকল্পনায় গাজা একটি বন্দর, সৌরশক্তি, দেবুদ্র গাড়ির উৎপাদন কারখানা এবং নতুন আবিষ্কার গাজায় গ্যাস লাইনের মতো বিশেষ অন্তর্ভুক্ত ছিল। সেদিন ইসরায়েলের বাহিনী গাজায় জয় লাভ করবে। তারপর দিন থেকে 2035 সাল পর্যন্ত মোট 3টি ধাপে এসব বিষয় বাস্তবায়ন করা হবে বলে উল্লেখ করেন সেই পরিকল্পনায়। অন্যদিকে লন্ডন ভিত্তিক থিউট্যাং হাউজে এক সমালোচনায় সৌদি আরবের গোয়েন্দা বাহিনী সাবেক প্রধান ও যুক্তরাষ্ট্রের নিযুক্ত দেশটির সাবেক রাষ্ট্রদূত প্রিন্স তুর্কি আল ফয়সাল বলেছেন, একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা শুধু সৌদি আরবের সঙ্গে নয়, বাকি মুসলিম বিশ্বের সঙ্গেও ইসরায়েলের সমর্থনের জন্য গুরুত্বপূর্ণ। সৌদি আরবের এর কূটনৈতিক আরো বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সৌদি আরবের কাছে একটি স্বাধীনতা ফিলিস্তিনি রাষ্ট্র প্রাথমিক শর্ত। কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে দেশটির পুরো সরকার বলেছে ফিলিস্তিনি কোনো রাষ্ট্র নেই। এ সময় তিনি জোর দিয়ে বলেন, সৌদি আরব 1967 সালে সীমান্ত অনুসরণ করে পরবর্তী জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পক্ষে থাকবে। আরো জানিয়ে দিব সিনওয়ার গাজা ছাড়বেন না, যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা আছে হামাসের। এবার শুনুন বিস্তারিত। গাজায় উপত্যকার 11 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের কাছে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সম্পদ রয়েছে এমন দাবি করেছে তাদের এক সিনিয়র কর্মকর্তা। তিনি আরো বলেন, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার কোনো অবস্থায় গাজা ছাড়বেন না। সোমবার ইস্তিলুম্বার এফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াদাস হামদাদ বলেন, প্রতিরোধ বাহিনী এই যুদ্ধে চালিয়ে যাওয়ার উচ্চ ক্ষমতা রয়েছে। তিনি আরো বলেন, এই যুদ্ধে অনেক শহীদ হয়েছে এবং অনেক আত্মত্যাগ ছিল, কিন্তু এর বিনিময় ব্যাপক অভিজ্ঞতা সংস্কার হয়েছে এবং প্রতিরোধ বাহিনীতে নতুন প্রজন্ম নিয়োগ করা হয়েছে। তিনি এই মন্তব্য করেন যে এক সপ্তাহের কম সময়ের মধ্যে ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী ইয়েব গ্যালের সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, গাজায় সামরিক বাহিনী হিসেবে হামাসের আর কোনো অস্তিত্ব নেই। হামাসের সাথে অক্টোবর হামলায় যুদ্ধরিত সূত্রপাত ঘটে। সোমবার হামদাদ বলেন, এ যুদ্ধে যে আটক মাত্রা এবং পরিকল্পনা অনুযায়ী হতাহতর সঙ্গত যতটুক ধারণা করা হয়েছিল তার চেয়ে অনেক কম। নেতানিয়াহুর উপর চাপ। গত বছরের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলের হামাসের অধিকৃত হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসকে ধ্বংস করার জন্য
পাল্টা অভিযান শুরু করেন। ইসরায়েলের সরকারের তথ্য ভিত্তিতে এফএফ কবির হিসেবে হামাসের হামলায় 1205 জন নিহত হয়, যাদের বেশিরভাগ বেসামরিক নাগরিক। ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় অন্তত 41,200 জনকে হত্যা করে বলে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। হামাস পরিচালিত মন্ত্রণালয় সামরিক এবং বেসামরিক হতাহতের আলাদা হিসাব দেয়া হয় না। হামাস গত 7 অক্টোবর 251 জনকে পণবন্দী করে নিয়ে যায়, যাদের মধ্যে 57 জন এখনো তাদের কাছে রয়েছে। তবে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে পণবন্দীদের 33 জন মারা গেছেন। পণবন্দীদের চুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগার আটকে ফিলিস্তিনি বন্দীদের মুক্ত দেওয়ার চুক্তির জন্য নেতানিয়াহুর দেশের ভেতর প্রবল চাপের মুখে রয়েছে। এ মাসে ইসরায়েল গাজায় এক যুদ্ধ থেকে 6 জন পণবন্দী উদ্ধার করে এবং ঘোষণা দেয় যে তাদের হত্যা করেছে হামাস। এর ফলে সারা দেশে ব্যাপক শোক এবং বিক্ষোভ সৃষ্টি হয়। একটি সংস্কার সমাধান ধর্মঘট পরিচালিত হয় এবং তেল আবিব আল জেরুজালেম বড় বিক্ষোভ চলতে থাকে। কিন্তু যুদ্ধবিরতির লক্ষ্যে যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতারের সংবাদ মাধ্যম মাসের পর মাস আলোচনা সৃষ্টি হয়েছে বলে মনে করেন। যুক্তরাষ্ট্র নিয়ে আতঙ্কিত হামদাদ বলেন, ইসরায়েল সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক সহায়তা যুক্তরাষ্ট্র নেতানিয়াহুর সাথে আলোচনা করে ফিলিস্তিনি রক্তপাত বন্ধ করতে এমন চুক্তি নিশ্চিত করতে যথেষ্ট চেষ্টা করছে না। হামদান বলেন, আমেরিকান প্রশাসন ইসরায়েলের পক্ষে উপায় শ্রেষ্ঠ বা উপযুক্ত চাপ প্রয়োগ করে না। তিনি আরো বলেন, বর্বরত তারা ইসরায়েলের পক্ষে যে কোনো ধরনের অঙ্গীকার এরাগো ন্যায্যত দেওয়ার চেষ্টা করে। যুক্তরাষ্ট্র হামাসকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে গণ্য করে। এই মাসের শুরুর দিকে কর্মকর্তা 6 জন পণবন্দীর মৃত্যুর ঘোষণা করার পর দুটি সংবাদ সম্মেলনে সময় নেতানিয়াহু বলেন, হামাসের অপর করতে অস্বীকার করে এবং অনির্দিষ্ট পয়েন্টগুলো নিয়ে সমঝোতার পৌঁছানো নিয়ে চাপের কাছে নীতি স্বীকার না করা, যার জন্য অঙ্গীকার করে। তিনি আরো বলেন, ইসরায়েলের সামরিক অভিযান কমপক্ষে 17 লাখ জন হামাস বিরোধী নেতা রয়েছে। হামাস 2007 সাল থেকে গাজায় শাসন করেছে, কিন্তু ইসরায়েল এই গ্রুপটিকে নির্মূল করার জন্য আহ্বান জানানোর কারণ যুদ্ধের পরে তারা কি আক্রমণ থামাবে তা স্পষ্ট নয়। সিনওয়ার গাজা ছাড়বেন না। হামদাদ সোমবার বলেন, হামলার প্রধান ইয়াহিয়া সিনওয়ার অবরুদ্ধ এলাকা ছেড়ে দিবেন এমন পরিস্থিতি কল্পনা করা সম্ভব না। হামদাদ আরো বলেন, সিনওয়ার এবং অন্যান্য নেতারা ফিলিস্তিনি ছেড়ে যাওয়ার চেয়ে লক্ষবার শহীদ হতে প্রস্তুত, কারণ তিনি যা যা করেছেন তাই সবাই ফিলিস্তিনিকে মুক্ত করার জন্য করেছেন। হামাস কিয়েডের কমিডোর গাজা থেকে সম্পূর্ণ ইসরায়েলি পণবন্দীদের দাবি করেন। ফিকাডেফি করিডর মিশরের সীমান্তে বর্বরতা একটি সংক্ষিপ্ত ভূমি, যা যুদ্ধবিরতির আলোচনা অগ্রগত মূল বাধা হিসেবে উঠে দাঁড়িয়েছে। হামাস বলেন, হামাস গাজায় যৌথ ফিলিস্তিনি শাসন চায়। তিনি আরো বলেন, হামাস কর্মকর্তা এবং অন্যান্য ফিলিস্তিনি গ্রুপের প্রতিশোধ তাদের যুদ্ধ পরবর্তী দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করার জন্য শিগগির কার্গত মিশন করবে। তিনি আরো বলেন, যুদ্ধ শেষের পরের দিনই হবে একটি ফিলিস্তিনির দিন। আরো জানিয়ে দিব, রাশিয়ার অভ্যন্তরে আঘাত করার দাবি মেনে নেওয়ার আহ্বান জেলেনস্কির। এবার শুনুন বিস্তারিত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি কিয়েভে রাশিয়ার একেবারে ভেতরে সামরিক লক্ষ্য ব্যস্ত, বিশেষ করে বিমান ঘাঁটিগুলোতে আঘাত করার অনুমতি দিতে পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছে। খার্কিয়েভে ভয়াবহ হামলার পর রোববার তিনি এই আহ্বান জানান। খবর এফএফ কফির। জেলেনস্কি তার নিয়মিত ভাষণে বলেন, এই সম্মেলনের মোকাবেলা কেবলমাত্র একটি পদোন্নত সম্প্রদায়ের মধ্যে সম্ভব। রাশিয়া সামরিক বিমান ধ্বংস দূরপাল্লা সমাধান ক্ষেত্রে একটি ভিত্তি হতে পারে। তিনি আরো বলেন, আমরা প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইটালি থেকে আসা যথাযথ সিদ্ধান্তের পক্ষে আছি। এর আগে রুশ বাহিনী খার্কিউবে একটি সামরিক ভবনে বোমা হামলা চালায়। ইউক্রেন উত্তর পূর্ব অঞ্চলে এই নগর
নগরীতে মস্কের কয়েক পর এক হামলা একটি সর্বশেষ ঘটনা। সেখানে রাশিয়ায় হামলায় আগুন ধরে যায়, পরে দমুদ বাহিনী কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করে। খার্কিউবে মেয়র তেরেক টেলিগ্রামে বলেছেন, উদ্ধারকারীদের ধ্বংস পূর্ণ থেকে একজন মস্কের নারীর লাশ উদ্ধার করেছে। সেখানে হামলার ঘটনা 24 জন আহত হয়েছে বলে জানিয়েছেন তারা। আরো জানিয়ে দিব, ইসরায়েলের মধ্য অঞ্চলে প্রথমবারের মতো হুতিদের ক্ষেপণাস্ত্র আঘাত। এবার শুনুন বিস্তারিত। ইয়েমেনের হুতি বিরোধীদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো ইসরায়েলের মধ্য অঞ্চলে পৌঁছাতে পেরেছে। গতকাল রবিবার ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। এ ঘটনায় প্রক্রিয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, এর জন্য ইরান সমর্থিত হুতিদের চড়া মূল্য দিতে হবে। হুতি বিরোধীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সানিয়া বলেন, তাদের সূরা এ ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের মধ্য অঞ্চলে পৌঁছাতে সেটি নতুন একটি হাই পারমাণবিক ব্যাট্টোলিয়া ক্ষেপণাস্ত্র। 2040 কিলোমিটার দূর পড়লে এই লক্ষ্য পৌঁছাতে ক্ষেপণাস্ত্র সময় লেগেছে মাত্র 11 মিনিট। ইসরায়েলের সামরিক বাহিনীর এক কর্মকর্তা বলেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আকাশের ক্ষেপণাস্ত্রটি ঢুকাতে করে দেওয়া হয়েছে, তবে এটি পুরোপুরি ধ্বংস করা যায়নি। ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যে পৌঁছানোর কিছুক্ষণ আগে স্থানীয় সময় সকাল 6:35 দিকে তেল আবিব ও ইসরায়েলের মধ্য অঞ্চলে বিমান জড়িত সংঘাতে বেজে ওঠে। সেখানে বাসিন্দারা তখন দ্রুত নিরাপত্তা আশ্রয় চলে যায়। বিকট শব্দ শোনা গিয়েছিল। ক্ষেপণাস্ত্রটি টুকরা টুকরা অংশগুলো জড়ি ও উপরের একটি রেলওয়ার্ড পড়েছে। এই ঘটনায় সরাসরি কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে তার গাড়ি করে নিরাপত্তা আশ্রয়ে যাওয়ার সময় 9 জন হামলায় আঘাত পেয়েছে। বার্তা সংস্থা রাইটার্সের সংবাদ কর্মী ইসরায়েলের মধ্য অঞ্চলে একটি খোলা মাঠ থেকে ধোঁয়া উঠতে দেখেছে। ক্ষেপণাস্ত্রটি গত বছরের অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুতি বিরোধী ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ফিলিস্তিনের সঙ্গে একত্র প্রকাশ করে এই হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। গত জুন মাসে প্রথমবারের মতো তেল আবিবে ড্রোন হামলা চালায় হুতিরা। এই হামলায় এক ব্যক্তি নিহত হয়, আহত হয় আরো 4 জন। এর জবাবে ইয়েমেনের হুতিদের বন্দুকদের কাছে হুতি বিরোধীদের লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলে। এতে 6 জন নিহত হয়, আহত হয় 80 জন। এর আগে কখনো হুতিদের ছোড়া কোনো ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আকাশ সীমায় এতটা গভীরে প্রকাশ করতে সক্ষম হয়নি। হুতিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারিয়ার বলে, 7 অক্টোবর যুদ্ধ গাজার যুদ্ধ 1 বছর পূর্ণ এবং হুতাইদের বন্দর হামলার জবাবে ভবিষ্যতে আরো হামলা আশঙ্কা করতে পারে ইসরায়েল। হুতির গণমাধ্যম কালজারিয়ার উদ্বেগ। নাইজেরিয়ায় অমর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সের সাবেক টুইটার গতকাল একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেন, 20টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে পৌঁছাতে সক্ষম হয়েছে। এদিকে সূচনা পূর্ব বলে উল্লেখ করেছেন তিনি।